আসসালামু আলাইকুম। আমি গংশ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের পর্বগুলো বেশ রহস্যময়। কারণ আজকে আমি একই সাথে ৩টি গল্প শোনাবো। যে গল্পগুলি একদম সত্য ঘটনা থেকে নেওয়া। তাহলে চলুন গল্পে চলে যাওয়া যাক। সালটা ২০১০। বিয়ে করি আমি। আমরা দুজনেই মধ্যবিত্ত পরিবারের। আমি একটি রয়িং এর ফ্যাক্টরিতে কাজ করি। বিয়েটা হুট করেই করে ফেলেছি। বাবা মা ছাড়া এতিমখানায় বড় হয়েছি। শুনেছি আমার বাবা মা দুজনেই বেঁচে আছেন। আমার যখন ৭ মাস বয়স তখন মাই আমাকে এতিমখানায় রেখে যায়। এর চেয়ে বেশি কিছু কখনো জানতে পারিনি। আসলে জানার ইচ্ছেই হয়নি। মোট কথা, পরিবার পরিচয়হীনভাবেই বেড়ে উঠেছি। তাই বুঝ হওয়ার পর থেকেই সবসময় একটা সুখী পরিবার পাওয়ার স্বপ্ন ছিল আমার। বিবাহিত জীবন খুবই সুন্দর কাটছিল। বছর ঘুরতেই বাবা হওয়ার সংবাদ পেলাম, মানে স্ত্রী আমার গর্ভবতী। কিন্তু আমার স্ত্রীর যখন গর্ভে ৫ মাস হলো তখন বাচ্চাটি নষ্ট হয়ে গেল। প্রচণ্ড ভেঙে পড়লাম আমরা। এভাবে পরপর মিসক্যারেজ হলো ৪ বার। শারীরিক কোনো জটিলতা না থাকার পরেও একই ঘটনা বারবার ঘটেছে এবং গর্ভের ৫ মাস হতেই সেটি নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক লাগলো না। আমি এবং আমার স্ত্রী গেলাম একজন মাওলানার কাছে। তিনি জানালেন জিনের আঁচড় রয়েছে আমার স্ত্রীর উপর। তিনি পানি পড়া এবং কিছু আমল বলে দিলেন। এরপর কেটে গেল কয়েক মাস। আমরা আবারও সন্তান নেয়ার কথা ভাবতে লাগলাম এবং আবারও খুশির সংবাদ পেলাম। এইবার খুব সাবধানে ছিলাম আমরা। হুজুরের দেওয়া আমলগুলো নিয়মিত করছিল আমার স্ত্রী। ৮ মাসের গর্ভবতী তখন আমার স্ত্রী। এক সন্ধ্যায় এক বৃদ্ধ মহিলা এলো আমার স্ত্রীর কাছে। আমি তখন বাসায় ছিলাম না। মহিলার সাথে বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আমার স্ত্রী ভুলে গিয়েছিল আমল করার কথা। মহিলা চলে যাওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো ওর এবং সাথে ব্যথা উঠে গেল। ভাগ্যক্রমে আমি তখন বাসায় যাই। এই অবস্থা দেখে দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য বের হই। গ্রামের রাস্তাঘাট সন্ধ্যার পরেই নীরব হয়ে যায়। রিক্সা গাড়ি পাওয়া খুব কঠিন। আমি আমার স্ত্রীকে পাজা কোলে করে হাঁটতে লাগলাম। ওর খুব কষ্ট হচ্ছিল। হাঁটতে হাঁটতে বড় একটা হিজল গাছের সামনে পৌঁছালাম। দেখলাম একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে। আসলে তখন এতই চিন্তিত ছিলাম, আতঙ্কে ছিলাম যে মাঝ সন্ধ্যায় একজন মহিলা গাছের নিচে কেন থাকবে সেটা নিয়ে চিন্তা করার সময় পেলাম না। আমি দূরে রাস্তার দিকে হাঁটতে লাগলাম। কিছু টঙের দোকানের আবছা আলো দেখা যাচ্ছে। আমি হাঁটছি তো হাঁটছি, কিন্তু এক পর্যায়ে খেয়াল করলাম রাস্তাটা শেষই হচ্ছে না। ঘুরে ফিরে হিজল গাছের নিচেই আমি আসছি। তখন স্ত্রীর অবস্থা মারাত্মক খারাপ। এই মুহূর্তে কিছু একটা না করলে খুব খারাপ কিছু হয়ে যাবে। আমি স্ত্রীকে নিয়ে ওই বৃদ্ধ মহিলার কাছে গেলাম। আমাদের দিকে দৌড়ে আসলো মহিলাটিকে বললাম, চাচি, আমার বউয়ের ব্যথা উঠেছে, কিছু একটা করেন। সে আমাকে বলল, আচ্ছা আমি দেখতাছি, তুই একটু আড়ালে যা। আমিও কথা মতো একটু দূরে পেছন ফিরে দাঁড়িয়ে রইলাম। সব কেমন ঘোরের মতো লাগছিল। একসময় স্ত্রীর প্রসবের চিৎকার শুনতে লাগলাম। মিনিট 10 পর বাচ্চার কান্নাও শুনলাম। পরক্ষণে সব শান্ত হয়ে গেল। কোনো শব্দ না পেয়ে পিছন ঘুরলাম। যা দেখলাম তা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। দেখলাম ঘাড় মটকানো অবস্থায় পড়ে আছে আমার স্ত্রী। তার কিছু দূরে আমার মাথাহীন নবজাত সন্তানের নিথর দেহটা পড়ে আছে। হঠাৎ ভয়ঙ্কর এক হাসি শুনলাম গাছের উপর থেকে। উপরে তাকিয়ে দেখলাম ওই বৃদ্ধ মহিলার মতো দেখতে কি যেন একটা গাছে পা দুলিয়ে বসে আছে। কি ভয়ঙ্কর চেহারা, চোখে আগুন জ্বলছে যেন। আমি এই দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। সকালে জ্ঞান ফেরার পর আমার স্ত্রী সন্তানের মৃতদেহটা আর খুঁজে পাইনি। ঘটনা আমার নানার। আমি আমার মায়ের মুখে শুনেছি আমার নানার বাড়ির পিছনে বিশাল এক বাঁশঝাড়ের জঙ্গল ছিল। সেখানে ছিল কিছু বদ জিনের আখড়া।
জংলার ভেতর একটা ছোট পুকুরও ছিল। সেই পুকুরে কেউ স্বর্ণের অলংকার পরে নামলে সেটা আর থাকতো না গায়ে। কেউ যদি ডুব দিয়ে খুঁজতে চাইতো তাহলে এক ধরনের শিকড় এসে পেঁচিয়ে ফেলতো পা। এই সব নানান ধরনের ঘটনার জন্য কেউ আর ওই পুকুরে নামতো না। তো যাই হোক, মূল ঘটনায় আসি। একদিন নানার বাড়ির সবাই পাশের গ্রামের একজনের বিয়েতে যায়। তখন নানা ঘরে একাই ছিল। সন্ধ্যায় নানা বিছানায় শুয়ে তসবিহ পড়ছিল। এমন সময় পেছনের দরজায় কেউ একজন টোকাতে টোকাতে বলল, চাচা, গ্রামে ডাকাত ঢুকেছে। নানা দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে, আরে সেখানে তো কেউই নেই। তাহলে দরজা টোকালো কে? লাইট নিয়ে বের হয়ে গেল ঘর থেকে এবং খুঁজতে লাগলো আশেপাশ। নানা টর্চ মারছিল আর বলছিল, এই কে রে? তোরা আমার সাথে মজা করিস না। কে আছিস? সামনে আয়। হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলো। বাঁশঝাড়ের বাঁশগুলো মাটিতে নুয়ে পড়ছিল। বাঁশে বাঁশে বাড়ি লেগে বিকট শব্দ হতে লাগলো। নানা খেয়াল করলো কিছুটা দূরে লম্বা কালো কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। নানার আর বুঝতে বাকি নেই সেটি একটা জিন। আস্তে আস্তে তারা সংখ্যায় বাড়তে লাগলো এবং সামনে এগোতে লাগলো। নানা ভালো জিন পালতো। তারা নাকি বদ জিনদের একজনকে মেরে ফেলেছিল, তাই এরই প্রতিশোধ নিতে তারা নানার উপর চড়াও হচ্ছে। এক পর্যায়ে বদ জিনগুলো নানার অনেক কাছে চলে আসে এবং নানা মাটিতে পড়ে যায়। তখন নানার পালিত জিনগুলো এসে নানার সামনে দাঁড়ায় নানাকে বাঁচানোর জন্য। আল্লাহর রহমতে তখন কয়েকজন লোক ওই দিক দিয়ে যাচ্ছিল। তারা নানাকে জংলায় পড়ে থাকতে দেখে ঘরে ধরে নিয়ে যায় এবং লোকগুলো বুঝতে পারে নানার সাথে খারাপ কিছু ঘটেছে। তাই তারা নানাকে ঘরে ফেরার আগ পর্যন্ত তারা পাশে থাকে। এই ঘটনার পরে প্রায় মৃত্যুশয্যাশয়ী হয়ে যায়। মৃত্যুর আগে নানা ঘটনাটি খুলে বলে, এর বেশ কিছুদিন পরে আমার নানা ভাই মারা যায়। 23/3/2024। জানিস মিসমি, রাত হলে ঘরে হাঁটাহাঁটির শব্দ হয়, রান্নাঘরে টুংটাং শব্দও হয়। আমার না খুবই ভয় করে। মাঝে মাঝে মনে হয় কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আম্মু, এটা 2024 সাল। এই যুগে এসেও তুমি যদি এমন ব্যাকডেটেড টাইপের কথাবার্তা বলো। আচ্ছা, যুক্তি দিয়ে ভাবো তো, রান্নাঘরে টুংটাং আওয়াজ ইঁদুরও তো করতে পারে, তাই না? আর ছায়ার কথা, ও তো মনের ভুল ছাড়া আর কিছুই না। আম্মু আমার কথা শুনে চুপ হয়ে গেলেন, কোনো কথা না বলে রান্নাঘরে চলে গেলেন। কুহু তখন টিভি দেখছিল। রুম থেকে ডাক দিয়ে বললাম, সাউন্ড কমিয়ে দেখ। 5/8/2024। আজ বাসায় আমি আর কুহু। আম্মু কিছুক্ষণ আগে খালাদের বাড়ি গেছেন। দরজা বন্ধ করে আমি আমার রুমে বসে ফোন চালাচ্ছি। কুহু গেছে ফ্রিজ থেকে ঘন্টা দুয়েক আগে আম্মুর বানানো ডিমের পুডিং আনতে। হঠাৎ দেখি কুহু দৌড়ে আমার রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, আপু আপু। ওর পুরো শরীর ঘামে ভিজা, থরথর করে কাঁপছে। কি হলো জানতে চাইলে কুহু যা বলল তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। ফ্রিজ থেকে ডিমের পুডিং আনতে গিয়েছিলাম। রান্নাঘরে গিয়ে দেখি আম্মু চা বানাচ্ছে। ওর কথা শুনে আমার মাথা মুহূর্তেই ঘুরে গেল। কি বলছে ও? আম্মু তো এইমাত্র বাসা থেকে বেরিয়েছেন। দরজা নিজ হাতে বন্ধ করেছি, তাহলে কি করে আম্মু রান্নাঘরে থাকতে পারেন? আমি কুহুকে জড়িয়ে ধরে বললাম, তুই হয়তো ভুল দেখেছিস। আম্মু যাওয়ার সময় তুই দেখিসনি আমি দরজা নিজ হাতে বন্ধ করেছি? তাহলে আম্মু রান্নাঘরে কিভাবে? কথা শেষ করার আগেই রান্নাঘর থেকে কিছু পড়ার শব্দ হলো। আমার মনে ভয় চেপে ধরলো। তবে কি সত্যি আম্মু রান্নাঘরে? এটাও কি সম্ভব? হয়তো ইঁদুর হবে। ইতিমধ্যে কুহু কাঁদতে শুরু করলো। ওর কান্না শুনে আমার ভয় আরো বেড়ে গেল। ও কখনো মিথ্যা বলে না। আম্মুর বলা কথাগুলো মনে পড়লো। সত্যিই কি এমন কিছু হতে পারে? নিশ্চিত হওয়ার জন্য কুহুকে বললাম, আচ্ছা চল গিয়ে দেখি রান্নাঘরে। যদি কেউ না থাকে আর তুই মিথ্যা বলে থাকিস তবে তুই অনেক মার খাবি। আমরা ধীর পায়ে রান্নাঘরের দিকে এগুলাম। রান্নাঘরের বাতি জ্বলছে। কারো চটি পায়ে হাঁটার শব্দ শোনা যাচ্ছে। সাহস সঞ্চয় করে সামনে গিয়ে দাঁড়ালাম। যা দেখলাম তা অবিশ্বাস্য। রান্নাঘরে আম্মু চা বানাচ্ছেন। কুহু ভয়ে কেঁদে উঠল। আম্মু আমাদের দিকে ফিরে বললেন, কাঁদছিস কেন?
হ্যাঁ রে মিসমি, চা খাবি? কোনো রকমে না খাবো না বলে কুহুকে নিয়ে রুমে চলে এলাম, দরজা বন্ধ করে দিলাম। কুহু ততক্ষণ ভয় পেয়ে একদম নিস্তেজ হয়ে গেছে। ওর মাথায় হাত বুলিয়ে আম্মুকে ফোন দিলাম। 3বার রিং হওয়ার পর আম্মু ফোন ধরলেন। তুমি কোথায় আম্মু? এতটুকু বলেই আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি তো রাস্তায় খালেদের বাড়ির দিকে যাচ্ছি। কি হয়েছে, তোরা কাঁদছিস কেন? ঠিক আছিস তোরা মা? আমি কাঁপা গলায় বললাম, এই মাত্রই আমি আর কুহু রান্নাঘরে দেখে এলাম তুমি চা বানাচ্ছ। আম্মু স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, দরজা বন্ধ করে দোয়া পড়তে থাক মিসমি, খবরদার দরজা খুলিস না। আমি এক্ষুনি আসছি। কুহুকে বললাম, আয়াতুল কুরসি পড়, কাঁদিস না, মা আসছে। আমরা দুজন জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। তাও বারবার গায়ের লোম কেঁপে উঠছিল। দরজায় হঠাৎ টকটক শব্দ। ভয়ে শরীর জমে গেল। কুহুর কান্না আরো বেড়ে গেল। ফোনে আম্মুকে আবার কল দিলাম। ওপাশ থেকে ভেসে এলো, আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।